সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সকলকে আমি স্বাগতম জানিয়ে আজকে একটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। মধ্য দুপুরে আমরা একটা ক্লাস শুরু করব, তাই না? আমাদের আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি আফরোজা খাতুন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি তোমাদের সম্পূর্ণ একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং আজকে ক্লাস শেষে তোমরা সমবায় সমিতির যে ধারণা এবং ইতিহাস সেটা বর্ণনা করতে পারবে এবং সমবায় সমিতির যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা একটি গল্প বলি। গল্পটা সকলের কাছে খুব পরিচিত এবং সবাই শুনে এসেছো। তারপরে ওই পুরাতন গল্প নতুন করে উপস্থাপন করছি যে একটি বয়স্ক লোকের 4টি সন্তান, তারা সবসময় পরস্পরের সাথে কি করে, সবসময় ঝগড়া বিবাদে লিপ্ত থাকে। তো এই বয়স্ক মানুষ তাদের এই সন্তানকে কি করার জন্য, শেখানোর জন্য, তাদেরকে বাইরের প্রতিকূলতা থেকে বাঁচানোর জন্য একদিন বলে যে তোমরা সকলে কি করো, বেশ কিছু খড়িগুলো নিয়ে আসো, একটা ডাল নিয়ে আসো। এবং ডাল নিয়ে আসার পরে সে ডালগুলোকে একত্রে বাঁধতে বলে। যে 4 সন্তান তার ডালগুলো নিয়ে আসে বা খড়ি টাইপের যে জিনিসগুলো নিয়ে আসে ধরো, এবং বাঁধার পরে বলে তোমরা একে একে ভাঙার চেষ্টা করো। তো কেউ একই এই কাজটি করতে পারে না। তখন বয়স্ক বৃদ্ধ লোকটি করে কি, প্রত্যেকটি ডাল আলাদা আলাদা করে প্রত্যেকটি সন্তানের হাতে তুলে দেয় এবং বলে এবার তোমরা এই ডালগুলো ভাঙার চেষ্টা করো। তখন অনায়াসে ডালগুলো সন্তানেরা ভেঙে ফেলে। তো গল্পের যে মোরালটা, সেই মোরালটা নিয়ে মূলত এই সমবায় সমিতি কি সূত্রপাত। আমরা সকলেই জানি যে গল্পের মোরালটা হচ্ছে একতাই বল, তাই না? তো সমবায় একটা স্লোগান আছে অনেক কয়টা, যে একতাই বল, বা 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, তাই না? বা আমরা বলি যে আপনারে লয়ে বিবরত্ব রহিতে আসে নাহি কেউ, অবনি পরে। এই যে এরকম করে, বা সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, এই যে কবিতার যে লাইনগুলো, এই স্লোগানগুলো নিয়েই মূলত সমবায় সমিতি সমাজে সূত্রপাত। সমবায় কথাটি ইংরেজি কোঅপারেট কথা থেকে আসছে। সমবায় সমিতি, যাকে ইংরেজিতে বলা হয় কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতিকে বলা হয় সহযোগিতা, বা সমবায় সমিতির যে স্লোগান থেকে আসছে সেটা হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা বা সমবেত প্রচেষ্টা। মূলত সমবেত প্রচেষ্টা বা সম্মিলিত প্রচেষ্টা থেকে এসেছে সমবায় সমিতি। আমাদের যে মালিকানা ধরনে আমরা মোটামুটি আলোচনা করে এসেছি, যে সমবায় সমিতি বা অন্য যে সমিতিগুলো নিয়ে আলোচনা করেছি, ব্যবসায় মালিকানা ধরনে এক মালিকানা, বা আমরা এই ক্লাসে আমরা এক মালিকানা, তারপর অংশীদারি, তোমাদের যৌথ মূলধনী শুরু করেছে এবং আমি তারই ধারাবাহিকতা সমবায় সমিতি নিয়ে। তো আমরা এখন জানি যে এক মালিকানাটা ব্যবসায় কি, বা অংশীদারি ব্যবসায় কি, বা যৌথ মূলধনী কারবারটা কি। আমরা সমবায় সমিতি যদি দেখি, সেইখানে এটা কিন্তু এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হলেও কিন্তু ব্যবসায় না, এটা বলা চলে এটা একটা সমিতি বলা হচ্ছে এই কারণে, কারণ এর মুখ্য উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন না। আমরা জানি ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এর অন্যতম মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সদস্য সমবায় সমিতি গঠন করবে, সেই সদস্যদের আর্থিক অবস্থার পরিবর্তন, বা প্রতিনিয়ত তাদের যে অবস্থান থাকে সেই অবস্থানগুলো পরিবর্তন করা, অর্থাৎ পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ সাধনের মাধ্যমে কিছু সমশ্রেণী মানুষগুলো তাদের অবস্থানগত পরিবর্তন গড়ে তোলার জন্য যেই প্রতিষ্ঠানটি গঠন করে বা পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলা হয়। সাধারণত সমবায় সমিতি বলতে আমরা নিম্নবিত্ত বা অপেক্ষাকৃত সমাজে যারা অবহেলিত মানুষ রয়েছে, যারা ইচ্ছা করলেও কোম্পানির মতো বড় পরিসরে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে না, তারাই মূলত এই সমবায় সমিতিটা গঠন করে। বাংলাদেশে সমবায় আইন, যেটা এখন বর্তমানে প্রচলিত, অনেক আছে। আমরা যখন সমবায় ইতিহাসটি নিয়ে আলোচনা করব, দেখবো যে সমবায়ের ইতিহাস অনেক প্রাচীন। তো অনেকগুলো আইন পরিবর্তন করে বর্তমানে বাংলাদেশে যে আইনটা সমবায় আইন, সেটা হচ্ছে 2001 সালে সমবায় আইন, এবং 2004 সালে সমবায় সমিতি বিধিমালার আওতায়
সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়। অর্থাৎ আমরা এটা দেখলাম যেটা আইন সৃষ্ট একটি প্রতিষ্ঠান, যেখানে আমরা এক মালিকানা বা অংশীদারি প্রতিষ্ঠানটা দেখলাম যে এটা কোনো আইনের দ্বারা না, ব্যক্তি মালিক এরা ইচ্ছা করে যখন একে মানে কোনো মানুষ যখন একা একাই কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করছে সেটা এক মালিকানা, যখন কিছু কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে একটা প্রতিষ্ঠান সৃষ্টি করছে তখন তাকে বলা হচ্ছে অংশীদারি। আর সমবায়ের ক্ষেত্রে বলা হচ্ছে এটা আইন সৃষ্ট একটি প্রতিষ্ঠান, সরকারের যে আইন আছে, সরকারের যে আইনের বিধিমালা আছে সেই বিধিমালা ফলো করে যখন কোনো সমবায় সমিতি গঠন করা হচ্ছে বা কোনো একটি সমিতি গঠিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, এবং এখানে যে সদস্যগুলো থাকে তারা সমশ্রেণী বা সমমনা, সমশ্রেণী মানে একই পেশাভুক্ত হতে হবে, একই শ্রেণীর হতে হবে। একটা যদি আমরা মনে করি এটা নিম্নবিত্ত শ্রেণী, এই যে একটা শ্রেণী হয়, তারা হয়তো তাঁতি সমাজ হতে পারে, বা তারা জেলে হতে পারে, বা তারা কৃষক হতে পারে। এই যে সমশ্রেণী, সমমনা, মেন্টালিটির মানুষ একত্রিত হবে কিসের জন্য? তাদের পারস্পরিক আর্থিক কল্যাণ সাধনের জন্য, এখানে মুনাফা অর্জন করার জন্য। মূলত হচ্ছে এখন তারা যে পজিশনে আছে সেই পজিশনটাকে চেঞ্জ করার জন্য নিজেদের মধ্যে যখন কোনো প্রতিষ্ঠান গড়ে তুলছে, সেটাই হচ্ছে সমবায় সমিতি। আমরা দেখতে পারি যে সমবায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে একদল সদস্য তাদের সম্মিলিত কল্যাণের জন্য পরিচালনা করে। আমরা যদি সমবায় সমিতির আরো অনেক মানে সংজ্ঞা দেখি, বইয়ে আরো অনেক রাইটারে আছে, তো আমরা যদি একটু খেয়াল করি যে সমবায় সমিতি একটি সমবায় যেটা, সেটা হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু এখানে একদল সদস্য থাকে যারা সম্মিলিত কল্যাণের জন্য, সম্মিলিত মানে সমবেত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়টাকে পরিচালনা করে। সে প্রচেষ্টাটা কি থাকে? যে সদস্যদের যে আর্থিক অবস্থা থাকবে সেই আর্থিক অবস্থাটা পরিবর্তন করা। এটাই হচ্ছে সমবায়ের সমিতির অন্যতম মূল কাজ বা মুখ্য উদ্দেশ্য। আন্তর্জাতিক সমবায় মৈত্রী, যেটা ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স, এটা একটি প্রতিষ্ঠান। তারা বলেন যে তাদের সমবায় সম্বন্ধে তারা একটা সংজ্ঞা দিয়েছেন যে সমবায় হলো সর্বনা মানুষের স্বেচ্ছাসেবামূলক একটি স্বায়ত্তশাসিত সংগঠন। এটা খেয়াল করো যে সমবায় হলো সমমনা মানে সম মনমানসিকতা বা সম শ্রেণীর মানুষগুলোর একটা স্বেচ্ছা। আমরা জানি যে স্বেচ্ছা, জোরপূর্বক ব্যবসা হবে না, সেটা এক মালিকানা হোক অংশীদার, কিন্তু দেখো স্বেচ্ছা সেবামূলক, এটা মানে কি যে মুনাফা অর্জন করা এর উদ্দেশ্য না, সেবাটাই মুখ্য উদ্দেশ্য। এজন্য বলছে সমমনা মানুষের স্বেচ্ছা সেবামূলক একটি স্বশাসিত মানে স্বায়ত্তশাসিত, যেটা বলি যে নিজেরা এই প্রতিষ্ঠানকে সরকারি রুলস ফলো করবে, কিন্তু নিজেরা এটাকে কি করবে? পরিচালিত করবে, যা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং এ লক্ষ্যে অংশীদারের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত ব্যবসায় পরিচালনা করে। এত বড় সংজ্ঞাটা তোমাদের লেখা লাগে না, কিন্তু এটা যদি তোমরা জানো, যে সংজ্ঞাটা যদি বোঝো, তাহলে সমবায় সমিতি কি বা হোয়াট ইজ কোঅপারেটিভ সোসাইটি, তোমরা বলতে পারবে যে এটা একটা কি। এখানে দেখো অনেকগুলো, যেখানে সমবায়টা মূলত হচ্ছে সমমনা মানুষের একটি স্বেচ্ছাসেবামূলক, স্বেচ্ছা, এটা স্বেচ্ছাকৃত, কিন্তু এটা কি হচ্ছে? সেবামূলক, যেহেতু এটা মুনাফা অর্জন না। এটি একটি স্বায়ত্তশাসিত, স্বশাসিত। আমরা জানি ব্যবসায় প্রতিষ্ঠান কি করে? সরকারি রেগুলেশন ফলো করে, কিন্তু এর ইচ্ছা করলো যে আমরা প্রতিষ্ঠান 2 দিন বন্ধ রাখবো, কার কাছে জবাবদিহিতার দরকার নেই, কিন্তু আমরা যেখানে আমাদের জবাবদিহিতার প্রয়োজন আছে, আমরা ইচ্ছা করলে আমরা 2 দিন কি করতে পারি না, আমরা প্রতিষ্ঠান বন্ধ করতে পারি না। তো ব্যবসায়টা সব স্বশাসিত হয়, এবং এদের কাজটা হচ্ছে নিজেদের যে সদস্যগুলো থাকে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য মূলত এরা কাজ করে থাকে, এবং এই লক্ষ্যে তারা অংশীদারি ভিত্তিতে, যেহেতু এখানে অনেক শেয়ার হোল্ডার থাকে, এবং এটা অবশ্যই গণতান্ত্রিক ভাবে নিয়ন্ত্রিত একটি ব্যবসায় প্রতিষ্ঠান। আমরা যখন আজকে ক্লাসে আরো একটু আলোচনা করব, প্রথম চ্যাপ্টার আমরা শুরু করেছি, তো একটু সমস্যা মনে হবে যখন পার্ট টু পার্ট আমরা প্রত্যেকটা টপিকস নিয়ে আলোচনা করব সমবায়, তখন তোমরা বুঝে যাবে। মূলত সমবায় সাম্য, সততা, একতা এগুলো নীতি নিয়ে গড়ে ওঠে। এই কারণে বলা হচ্ছে এটা একটা গণতান্ত্রিক নিয়ন্ত্রিত একটা ব্যবসায় পরিচালনা করে থাকে। সমবায় প্রতিষ্ঠান এমনও হতে পারে যেখানে ব্যবসায়টি সুবিধাভোগী সকলেই সমভাবে নিয়ন্ত্রণ করে, সকল অধিষ্ঠান চিন্তা করে, অথবা তারা এই প্রতিষ্ঠানে কাজ করে। তার মানে এখানে বাইরে কেউ মানুষ কাজ করে না, যারা সদস্য তারাই প্রতিষ্ঠানে কাজ করে এবং তারাই পরিচালনা করে। সমবায় ভিত্তিক ব্যবসা নিয়ে শিক্ষার যে ধারার পড়ানো হয় সেটাই সমবায় অর্থনীতি নামে পরিচিত। এই সমবায় অর্থনীতির কথাটি তোমরা হাই লেভেলে পড়াশোনায় গেলে কথাটি জানবে যে কোঅপারেটিভ ইকোনমিটা কি। তো আমরা মানে যে ধারায় পড়াশোনা করা হবে শিক্ষাতে, এক্ষেত্রে আমাদের মানে যে পড়াশোনাটা থাকে সমবায় নিয়ে, সেটাই হচ্ছে সমবায় অর্থনীতি বলা হয়। তো এটা মূলত আমরা
সমবায় সমিতিটা সাধারণত সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বা সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া মানুষ বা অবহেলিত মানুষগুলো তাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিনিয়ত কাজ করে যায়। যখন একা কোনো কাজ করতে পারে না, তো তাদের সঞ্চয়গুলো ক্ষুদ্র থাকে, তারা তাদের ভাগ্যগুলো পরিবর্তনের জন্য যখন এরকম অবহেলিত সমাজে নিপীড়িত বা দারিদ্র শ্রেণীর মানুষ বা স্বল্প বৃত্ত আয়ের মানুষ বা অবহেলিত যে মানুষগুলো থাকে, তারা তাদের পারস্পরিক ভাগ্য পরিবর্তনের জন্য যখন একত্রিত হয়ে কোনো সমিতি গঠন করছে, যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করছে, সেটাকেই বলা হচ্ছে সমবায় সমিতি। এই কারণে বলা হচ্ছে টু কোঅপারেট, মানে পারস্পরিক সহযোগিতা। কার সাথে করতে হবে? সকল সদস্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মূলত সমবায় সমিতি গঠন করে থাকে। এটার উদ্দেশ্যই থাকে সহজে না, সদস্যদের পারস্পরিক কল্যাণ সাধন করা। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সমবায় সমিতিটা কি, এটা নিয়ে আমি আলোচনা করার পরে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমবায় সমিতির ইতিহাস। আমি প্রথমেই বললাম যে সমবায় সমিতিটা কি, এবং সমবায় সমিতির ইতিহাসটা যদি দেখি, যে সমবায় সমিতির ইতিহাসটা মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। আমরা তোমাদের কাছে যে বইগুলো আছে, টেক্সট বই আছে, খুব সংক্ষিপ্তভাবে হয়তো কিছু সাল উল্লেখ করে চলে গেছে, বা এটা বলা হচ্ছে যে 3টা যুগ উল্লেখ করে গেছে। তো আমি এখানে বিবর্তনের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো আছে সেগুলো একটু পড়িয়ে যাব, টাচ দিয়ে যাব, এতে করে বুঝতে পারবে যে সমবায় সমিতির ইতিহাসটা আমাদের কখন বেশি প্রয়োজন হয়েছিল। আমরা জানি যে ইউএসএ এখানে বলা হচ্ছে, যেখানে সমবায় সমিতি যেটা প্রাচীন যুগ, এটা খুব বেশিভাবে প্রভাবিত করতে পারে নাই। মূলত মধ্যযুগেই সমবায় সমিতিটা কি করে? গোড়াপত্তন ঘটে। প্রাচীন গ্রামীণ অর্থনৈতিক যে কাঠামো ছিল, সেই কাঠামোর উন্নয়নের জন্য সমবায়কে সৃষ্টি করা হচ্ছে, এবং সমবায়ের যে মানে গর্ব করার মতো একটা ঐতিহ্যকালের কি আছে, সুদীর্ঘকালে একটা ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। আমরা বলতে পারি যে 19 শতাব্দীর গোড়ার দিকে, অর্থাৎ আমি বলেছি যে এর আগেও যেটা ছিল সেটা ইউএসএ, এবং সেটা খুব বেশিভাবে প্রভাবিত করাটা মূলত 19 শতাব্দীর শেষের দিকে, যেটা মধ্যযুগ বলা হয়। ইংল্যান্ডে প্রথম সমবায় আন্দোলনের যাত্রা শুরু হয় 1821 সালে। রবার্ট ওয়েন ইংল্যান্ডে নিউ লার্নাক নামক শহরে ও তার আশেপাশে শ্রমিকদের সংগঠিত করে একটি সমবায় গ্রাম প্রতিষ্ঠা করেন। তোমাদের বইয়ে যেটা আছে সেটা সংক্ষিপ্তভাবে আছে, এই কারণে দেখবা যে এখানে অনেক সালগুলো নাই, যেগুলো আমি এখানে আজকে আলোচনা করব। আমি একটু ইলাবোরেটলি বলবো, এতে করে সমবায় সম্বন্ধে তোমাদের একটু ধারণাটা জমবে। তো বিশেষ করে দেখতে পাচ্ছ যে 1821 সালে রবার্ট ওয়েন ইংল্যান্ডের লিউ লার্নার নামক একটি শহরে এবং তার আশেপাশে যে শ্রমিকগুলো ছিল তাদেরকে একত্রিত করে একটি সমবায় গ্রাম প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে কি করে? এই গ্রামটার উদ্দেশ্য ছিল তাদের যে ক্ষুদ্র সঞ্চয় থাকে, আমরা জানি গরিব মানুষের আয় কম থাকে, ফলে তাদের সঞ্চয়গুলো খুব ক্ষুদ্র থাকে। এই সঞ্চয়গুলো নিয়ে যে শ্রমিকগুলো থাকে, শ্রমিক শ্রেণীর জন্য বলছে যে সমবায় গ্রামে যে শ্রমিকগুলো থাকে, তারা তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র আয়গুলো একত্রিত করে তাদের ভাগ্য উন্নয়নের জন্য তারা মূলত এই কাজ সমবায় সংগঠনটা গঠন করে। রবার্ট ওয়েনের এই সমবায় কার্যক্রম প্রথম 2 দশকে বেশ সফলতা প্রদর্শন করে, এবং আমরা জানি যে যখন কোনো প্রতিষ্ঠান তৈরি হয়, যখন কোনো ব্যবসায় সংগঠন তৈরি হয়, তখন বেশ কিছু ল্যাকিংস থাকে, আস্তে আস্তে সেটাকে চেঞ্জ হয়। আমরা যদি আইসিটি পড়ছো, তাই না, আমরা যখন কম্পিউটারে প্রাচীন যুগে যাই, তখন এই বর্তমানে আমরা যে এখন আজকে যে ক্লাসগুলো নিচ্ছি, এখানে কি আমরা যে প্রযুক্তির যে সাপোর্টটা পাচ্ছিলাম, সেই সাপোর্টগুলো কিন্তু তখন ভাবনাতেই আসে না। তো লিমিটেশনগুলো ইনক্রিজ যখন বাধা সৃষ্টি করে, সেগুলোকে কিন্তু পর্যায়ক্রমে ভাবে আস্তে আস্তে চেঞ্জ করে নতুন নতুন ধারাগুলো সন্নিবেশিত করা হয়। তো বলা হচ্ছে ও যখন চালু করা হলো তখন প্রথম 2 দশকে ভালো ছিল, কিন্তু ব্যবস্থাপনার ত্রুটি জড়িত কারণে 40-এর দশকে সেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়, এবং রবার্ট ওয়েন এর মাধ্যমে আধুনিক সমবায়ের একটি কাঠামোগত ভিত রচনা করেছিলেন, তাই তাকে আধুনিক সমবায়ের জনক বলা হয়, ফাদার অফ মডার্ন কোঅপারেটিভ। তাহলে আমরা যদি বলতে পারি যে আধুনিক সমবায়ের জনক বলা হচ্ছে রবার্ট ওয়েনকে, কারণ তিনি এই কাঠামোটা দাঁড় করিয়ে গিয়েছিলেন। কাঠামোটা ছিল, তারপরে সেটাকে একটা, যেমন আমরা জানি যে কম্পিউটারের জনক চার্লস বেবেজ, তার কম্পিউটারের সাথে কিন্তু বর্তমান কম্পিউটার কিছু, কিন্তু তিনি একটা কাঠামো, তিনি একটা কনসেপ্ট দিয়ে গেছিলেন, সেটাকে বেস করে অনেক কম্পিউটার তৈরি করা। বর্তমানে যে এটাকে আরো নতুন নতুন আসছে, আরো নতুন ভাবে সংযোজন হচ্ছে। তো বিষয়টা হচ্ছে ফাদারটাকে বলা হচ্ছে কারণ সেই সমবায়ের কি করেছিল, একটা
আধুনিক কাঠামো দিয়ে গিয়েছিল। প্রকৃতপক্ষে তখন থেকে সমবায় আন্দোলনের যে জয়যাত্রা সেটি শুরু হয় 1844 সালে 14 আগস্ট এই ইংল্যান্ডের ম্যানচেস্টারের নিকটবর্তী যে রসডেল নামক একটি ছোট্ট শহরে। রসডেলে এই যে আমরা বলি যে রসডেলে এখানে যে শ্রমিকগুলো ছিল সবাই গ্রামের গঠন করার জন্য, এখানে 28 জন বুদ্ধিমান শ্রমিক তার আত্মপ্রত্যয় এবং তার মানে প্রথমে যে সমবায় সমিতির যে সদস্য ছিল মাত্র 28 জন, এবং এটা ইংল্যান্ডের ম্যানচেস্টারের নিকটবর্তী একটি রসডেল গ্রামে এখানে ওইখানকার 28 জন শ্রমিক মিলে একটা সমবায় সংগঠন তৈরি করেন এবং সেটা নাম ছিল রসডেলের অগ্রগণী সমতাবাদী সমবায় সমিতি বা রসডেল, যেটা বই আছে যে রসডেল পাইওনিয়ার ইকুইটেবল কোঅপারেটিভ সোসাইটি। বাংলাটা হচ্ছে রসডেল এর অগ্রগণীদের সমতাবাদী সমবায় সমিতি। এই নামে মূলত তারা একটি সমবায় সমিতি গঠন করে। পরবর্তীতে রসডেলের পরবর্তীতে যেটা এটা 1844 ছিল, এরপর যেটা 1895 সালে আগস্ট মাসে সফলভাবে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হয়। আমরা জানি যে এটা 2 দশক পর কিন্তু মুখ থুবড়ে পড়ে। একে বেস করে 1895 সালে আগস্ট মাসে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হয় এবং যার নাম দেওয়া হয় ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স। উক্ত আন্তর্জাতিক সংস্থা সমবায়ীদের ব্যাপকভাবে সহযোগিতা করে। এরপরে স্পেনের বাস্ক প্রদেশের মালদাগন সমবায় কর্পোরেশন নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়, যা এখন পর্যন্ত সমবায় যে উদাহরণ তার সবচেয়ে বেশি সফল। এতক্ষণ পর্যন্ত যে উদাহরণ দিলাম এবং অদ্যাবধি মানে এখন পর্যন্ত যদি সবচেয়ে সফল কোনো সমবায় নাম করা হয় তাহলে সেটা হচ্ছে স্পেনের বাস্ক প্রদেশের ম্যান্ডাগন সমবায় কর্পোরেশন নামে একটা সমিতি রয়েছে, কর্পোরেশন রয়েছে, যেটা এখন পর্যন্ত সবচেয়ে সফল উদাহরণ। 1875 সালে দক্ষিণ ভারতে, তার মানে এতক্ষণ আমরা দেখলাম যেটা সেটা সবই ছিল তোমাদের এশিয়া মহাদেশের বাইরে। এরপরে 1875 সালে এশিয়া মহাদেশে অর্থাৎ দক্ষিণ ভারতে, তখন তো আমাদের বাংলাদেশটা এই বাংলাদেশ পাকিস্তান ভারত একটা ভূখণ্ড ছিল, তো এখানে 1875 সালে তখন কিন্তু ব্রিটিশ শাসন ছিল, তাই না? তো এই সময় দেখা যাচ্ছে যে কৃষক একটা বিদ্রোহ সৃষ্টি হয়। আমরা জানি 1947 সালে ব্রিটিশ শাসনদের কি হচ্ছে থেকে আমরা মুক্তি পেয়ে আমরা একটি ভূখণ্ড পাই, তারপর 1971 সালে আমরা স্বাধীন একটা দেশ পাই। তো বিষয়টা হচ্ছে বলা হচ্ছে যে 1875 সালে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় কৃষক বিদ্রোহ সংগঠিত হয় এবং এই বিদ্রোহের মূল ছিল কৃষি ঋণের অভাব, মহাজনী ঋণের চক্রবৃদ্ধি জড়িত উচ্চ সুদের হার এবং কৃষকদের ক্রমবর্ধমান দারিদ্র্য। এখন তোমরা যদি ওই সময় কিছু মুভি দেখো বা যদি গল্প পড়ো, তোমরা গল্প বইগুলো নিজেদের বই বা ইতিহাসগুলো দেখো, তো ওইখানে একটা কৃষি বিপ্লবটা দেখা গেছে যারা কৃষক একবার যদি কোনো মহাজনের কাছ থেকে ঋণ নেয় তার ঋণটা কোনোদিন ফুরায় না, কারণ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় বা সঠিক সময়ে ঋণ পায় না, ফলে তারা কি করতে পারে না, তারা সঠিকভাবে চাষাবাদ করতে পারে না। উচ্চ সুদের হার, সুদের যে হারটা ছিল অনেক বেশি, দেখা যাচ্ছে তা মানে যে পরিমাণ ঋণ দেওয়া হয় তার চেয়ে দ্বিগুণ তিনগুণ টাকা নেওয়ার পরেও বলা হয় যে তাদের মূল টাকা পরিশোধ হয় না। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে যখন মানুষেরা কৃষক ভারতে বা দক্ষিণ ভারতের যে কৃষক শ্রেণীরা ছিল তারা কি ক্ষোভে, মানে একদিনে তো না আন্দোলনগুলো হয়, অনেক ক্ষোভের মানে বহিঃপ্রকাশ ঘটে। তো এই বহিঃপ্রকাশ ঘটার পরে 1901 সালে ইন্ডিয়ান ফেমিন কমিশনের, যেটা 1901 সালে ইন্ডিয়ান ফেমিন কমিশনের সুপারিশের মতে এবং তৎকালীন যে ভাইস লর্ড ছিলেন লর্ড কার্জন কর্তৃক গঠিত একটি 3 সদস্য বিশিষ্ট লর্ড এডওয়ার্ড, লর্ড স্যার নিকলসন এবং ডুপার মিক্স কমিটির একটি সুপারিশে আমরা বলতে পারি 1904 সালে তদানীত ব্রিটিশ ভারতে গভর্নর জেনারেল লর্ড কার্জন একটি সমবায় ঋণদান সমিতি আইন, যেটা 1904 কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস অ্যাক্ট 1904 জারি করেন। তার মানে এই যে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে এসে তখনকার যে ভাইস লর্ড ছিলেন লর্ড কার্জন, তিনি কি করলেন, একটা 3 সদস্যের একটি কমিটি গঠন করলেন এবং তারা একটি সমবায় ঋণদান একটি কি করলেন, সমবায় ঋণদান একটি আইন চালু করলেন, সেটা 1904 সালে, যেটা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস অ্যাক্ট 1904 নামে পরিচিত। এবং তদানীন্তন ভারত সরকার পুনরায় এটা নতুন করে সমবায় সমিতি আইন করেন 1912 অর্থাৎ 1912 সালে। ওইটাকে আবার একটু মডিফাই করে, যেটা ভারত সরকার তখনকার যে সরকারটা ছিল সেই সরকার 1912 সালে এই আইনটাকে আবার একটু কি করেন, মডিফাই করে নতুন নাম রাখেন, সেটা হচ্ছে সমবায় সমিতি আইন।
ওইটা ছিল ঋণদান আইন, সেটা হলো ঋণদানটাকে বাদ দিয়ে সমবায় সমিতি আইন 1912 নামে পরিচিত হয়, যেটা কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট 1912 নামে পরিচিত। উক্ত আইনে যেমন ক্রেডিট ছিল এবং নন ক্রেডিট মানে শুধু ঋণদান না, ঋণদান ব্যতীত অন্য কাজগুলোর জন্য সমবায় সমিতি গঠন করা হয়। এবং এই ক্ষেত্রে দায় কিন্তু দুই ধরনের থাকে, একটা অসীম সসীম। আমি অনেক ক্লাসে বলছি অসীম মানে কি, মানে যার দায় কখনো শেষ হবে না, সসীম মানে সীমাবদ্ধ। এই সকল প্রকার অনেক সমবায় সমিতি গঠন করা হয় এবং এই আইনের ছাড়া কেন্দ্রীয় বা প্রাদেশিক, তখন কিন্তু একটা সরকার, ভারতীয় সরকার এখনো কেন্দ্রীয় প্রাদেশিক ওদের রাজ্য ভিত্তিক আছে, এখন আমাদের বাংলাদেশে এটা নাই কিন্তু তখন ছিল এবং এখন আছে। তো এই অনুপাতে তারা একটা ব্যাংক গঠন করার বিধান দেয় এবং সেজন্য কাজ করতে থাকে। ফলে কৃষি ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে মানে শুধু কৃষি ক্ষেত্রে না, কৃষি ছাড়াও যে অন্য সেক্টরগুলো ছিল সেই ক্ষেত্রে এই অনেক সমবায় সমিতি গঠন করে। তাহলে আমরা বলতে পারি যে আগে যেগুলো বললাম সেটা হচ্ছে আমাদের সমগ্র বিশ্বে সমবায়ের উত্থানটা ছিল এবং তারই ধারাবাহিকতায় ভারতীয় উপমহাদেশে 1875 সালে যখন একটা কৃষক মানে বিদ্রোহ হলো, সেটার এগেনস্টে কৃষক বিদ্রোহটাকে রোধ করার জন্য 1901 সালে তৎকালীন যে ভাইসরয় ছিল লর্ড কার্জন, তিনি একটি কমিটি গঠন করেন এবং তারা একটি সমবায় ঋণদান সমিতি গঠন করেন, যেটা 1904 সালে সমবায় ঋণদান সমিতি আইন বলে পরিচিত ছিল। এবং তারপরে তদানীত যে ভারত সরকার ছিল সেই আইনটাকে একটু মডিফাই করে 1912 সালের নতুন একটি সমবায় আইন নামে এটাকে প্রচার করেন। এবং এটার কাজ ছিল শুধুমাত্র ঋণদানটা, ঋণদান ছাড়া অন্য সকল কাজে এরা সহযোগিতা করবে এবং এর দায়গুলো সসীম অসীম। ফলে দেখা গেছে যে এই সময়ে ভারতের যে প্রাদেশিক এবং কেন্দ্রীয় যে কাঠামো ছিল সেখানে অনেক সমিতি গঠন করা হয় বা সমবায় ব্যাংক গঠন করা হয়। এর ফলে কৃষি ক্ষেত্রে এবং অকৃষি ক্ষেত্রে ব্যাপক একটা সমবায় সমিতি গঠন হয় এবং এর একটি বৈপ্লবিক যে বিকাশ সেটা সাধন হয়। এরপরে ভারতের বর্ষে যে কোঅপারেটিভ সোসাইটি গুলো থাকে যখন একটা চালু হলো তখন কিন্তু কি হবে, একটা সমস্যা সৃষ্টি হবে, তাই না? যখন আমরা অনলাইন ক্লাসগুলো শুরু করছিলাম প্রথম দিকে বুঝছিলাম না যে কি, পরে যখন আস্তে আস্তে ক্লাস করার পরে কি হচ্ছে যে না এই সমস্যা এভাবে আরো ভালো করা যায়। তো এরকম যখন চালু করা হলো তখনই কিন্তু সমস্যাগুলো চিহ্নিত করা গেল এবং এই সমাধানের উপায় উদ্ভাবনের জন্য এডওয়ার্ড ম্যাকলেগান কে প্রধান করে, তাহলে এডওয়ার্ড ম্যাকলেগান কে প্রধান করে ইম্পেরিয়াল কোঅপারেটিভ অন ইন্ডিয়া নামে একটি একটা কমিটি গঠন করা হয়। মানে ইনি কি করছেন যে সমবায় সমিতিতে যে সমস্যাগুলো হচ্ছে সে সমস্যাগুলো থেকে কিভাবে সমাধান করা যায়, কিভাবে উত্তরণ করা যায়, তার জন্য স্যার এডওয়ার্ড ম্যাকলেগানকে প্রধান করে ইম্পেরিয়াল কোঅপারেটিভ ইন ইন্ডিয়া গঠিত হয়, যেটা 1915 সালে ম্যাকলেগান কমিটির সুপারিশ দাখিল করেন। তার মানে উনি কি করেন, উনি হচ্ছে সবগুলো পর্যবেক্ষণ করেন এবং একটি সুপারিশ কমিটি দাখিল করেন 1915 সালে এবং এটাকে ভারতের যে বাইবেল নামে এই কমিটির যে প্রতিবেদন থাকে সেটাকে সমবায়ের বাইবেল বলে আখ্যায়িত করা হয়। তার মানে সমবায়কে আইন চালু করার পরে 1915 সালে আবার যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তার জন্য এডওয়ার্ড মাইকেলকে একটা কমিটি গঠন করা হয় এবং তারা একটা সুপারিশ দেন, সেই সুপারিশকে ভারতের বাইবেল নামে আখ্যায়িত করা হয়। ভারতের না, সরি ভুল হয়ে গেছে, ভারতের না, সমবায়ের বাইবেল নামে আখ্যায়িত করা হয়ে থাকে। বোঝা গেছে? তার মানে 1912 সালে যে সমবায় আইনের আওতায় 1918 সালে বেঙ্গল প্রভিডেন্সিয়াল কোঅপারেটিভ ফেডারেশন গঠনের মাধ্যমে প্রাদেশিক সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করার কাজ শুরু হয়। তার মানে 1912 সালে যে আইন ছিল সেই আইনের আওতায় করে সমবায় ব্যাংকগুলোকে গঠন করা হয়। 1922 সালে দ্য বেঙ্গল প্রভিডেন্সিয়াল ব্যাংক নামে যেটা ধারণ করে, যেটা 1922 সালের নাম ছিল এটা। এবং তৎকালীন ভারত সরকার 1919 সালে সমবায়কে প্রাদেশিক বিষয়ে পরিণত করেন এবং প্রাদেশিক সরকারের অধীনে একজন সমবায় বিষয়ক মন্ত্রীও নিয়োগ করা হয়। তবে এখনো 1912 সালে সমবায় সমিতি আইন অনুযায়ী ভারতের যে সমবায় কার্যক্রম সেটা পরিচালিত হয়ে আসছে। আমাদের প্রেক্ষাপটে আমরা ওই আইনটাকে মডিফাই করে আমাদের মতো তৈরি করে, যেটা 2001 সালে সমবায় আইন নামে পরিচালিত, কিন্তু ভারতবর্ষে এখনো 1912 সালে যে আইন সেটা পরিচালিত হয়ে আসছে কর্মকাণ্ড। সমবায় এটা তো চললো, এখন এটা চলার পর অনেক ভুলভ্রান্তি হলো এবং একটা পর্যায়ে দেখা গেল যে সমবায় আন্দোলনটা একটু স্থিমিত হয়ে গেল। সেই স্থিমিত আন্দোলনকে একটু চাঙ্গা করার জন্য
প্রাদেশিক সরকার 1940 সালে বঙ্গীয় সমবায় সমিতি আইন 1940 জারি করে। মানে এই বাংলাদেশে যেটা আমরা পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ মিলে যেটা ছিল, এই বঙ্গপ্রদেশে সমবায় আন্দোলনটা অতটা জোরদার হচ্ছিল না, কিন্তু এখানে কিন্তু কৃষক শ্রেণীটা বেশি, কারণ আমাদের জমি অনেক উর্বর, তাই না? তো এখানে দেখা যাচ্ছে যে এই মানুষগুলোকে আরো বেশি কানেক্ট করার জন্য একটি প্রাদেশিক আইন জারি করা হলো, যেটা 1940 সালের, এবং এটা বঙ্গীয় সমবায় আইন নামে পরিচিত 1940। এবং 1942 সালে উক্ত আইনের বিশ্লেষণ করে সমবায় নিয়মাবলী 1942 নামে প্রকাশিত হয়। তার মানে আইন একটা তৈরি করার পর সেটাকে যে বিশ্লেষণ করা হচ্ছে সেটা। কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তার প্রভাব সব জায়গায় দেখা যাচ্ছে, এবং তার প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। 1943 সালে এই প্রদেশব্যাপী এক মহা দুর্ভিক্ষ, তাই না, দেখা গেছিল। এই দুর্ভিক্ষর সময় দেখা যাচ্ছে যে, আর অন্যদিকে যে 1945 সালে দেশব্যাপী যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে দানা বাঁধতে শুরু করে, মানুষের মনে অসন্তোষটা আস্তে আস্তে কেন্দ্রীভূত পুঁজিভূত হয়। ব্রিটিশদের যে অত্যাচার, সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। তো এই পাশাপাশি ঘটনাগুলো ঘটছে, এদিকে হচ্ছে একটা মহা দুর্ভিক্ষ দেখা গেছে, এবং ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলনের দানা বাঁধতে শুরু করেছে। এরপরেই শুরু হয় সর্বত্র একটা আমাদের পরিচিত যেটা হিন্দু মুসলিম দাঙ্গা। তোমরা সবাই শুনেছো হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গামা। এর ফলে যে কিন্তু আমাদের হয়, এবং এই সকল দাঙ্গা হাঙ্গার জন্যই সমবায় আন্দোলন এক বিরাট বিপর্যয়ের সম্মুখীন হয়। মানে সমবায় আন্দোলনটা অনেকেই মনে করে যে শেষ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই যে দাঙ্গা হাঙ্গামার জন্য। এবং এই 1945 সালের থেকে পরে, আগে থেকে ছিল, তো এইসব আন্দোলনের সব পরিপ্রেক্ষিতেই কি হচ্ছে, ভারতবর্ষ থেকে ব্রিটিশরা চলে যায়, এবং এইটাকে এই উপমহাদেশ, এই সমগ্র অখণ্ড ভূখণ্ডকে ভেঙে দিয়ে যায়। সেটা 1947 সালে আমরা জানি একটা ভারত ছিল এবং একটা পাকিস্তান, যেটা পশ্চিম পাকিস্তান, যেটা বর্তমানে পাকিস্তান, এবং পূর্ব পাকিস্তানের বর্তমান যেটা আমাদের বাংলাদেশ, এটাকে একত্রিত করে দুইটা স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করে তারা চলে যায়। পূর্ব পাকিস্তানে 47 সালে সমবায় আন্দোলনে অচল অবস্থার সৃষ্টি হয়। তখন দেশভাগ ছিল, তেমন সমবায় ছিল না। এবং এই পাকিস্তান, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ, এখানে প্রায় 26,000-এরও বেশি সমবায় সমিতি বিরাজমান থাকলে এর অবস্থা খুবই শোচনীয় ছিল। এগুলোর মধ্যে অধিকাংশ সমিতি, মানে যে সমবায় সমিতি ছিল, যেগুলো পরবর্তীতে অবসায়ন দেখা যায়, এগুলো চলতে পারে না। কারণ হচ্ছে এই যে যুদ্ধ। তাহলে 47-এর পরে যে সমিতিগুলো ছিল, 26,000 মোটামুটি ছিল আমাদের, সেগুলো তেমন ভাবে আর চলতে পারে না। সরকার ও সমবায়দের যৌথ উদ্যোগে 1948 সালে সরকার দেখলো যে না, এখানে একটা পূর্ব পাকিস্তান প্রাদেশিক সমবায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটা কবে? 1948 সালে। এর মাধ্যমে সরকার সমবায় সমিতির ঋণদান কার্যক্রমগুলো আবার পুনরায় চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করে। তো এখানে অনেক সাল আছে, অনেক ঘটনা আছে, এইভাবে তো আমাদের এত কিছু না। তো বিষয় মানে আমাদের কোথাও যেতে হলে আমাদের মানে ইতিহাসটা জানার প্রয়োজন, এই কারণে আমি এত ইলাবোরেটলি জানাচ্ছি। তোমরা যদি একটু কানেক্ট থাকো, তাহলে ঘটনার গুলো মনে থাকলে সালগুলো তোমরা মনে রাখতে পারবে, যেগুলো ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সব সাল নাই, যেমন দেখো আমি 1948-এর পর অনেক ঘটনা আছে, তারপর 1956 গেছি। কারণ হচ্ছে এখানে একজনের নাম বলবো, ডক্টর আক্তার হামিদ খান, তোমরা অনেকেই চিনো, যা বার্ডের প্রতিষ্ঠাতা। তিনি মূলত এই প্রায়োগিক যে গবেষণা প্রতিষ্ঠান হিসাবে কুমিল্লার কোটাবাড়িতে একটি পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করেন, যেটা বার্ড, তাই না, পরিচিত, তাই না। তার উদ্যোগে 1960 সালে, মানে 56 সাল এবং 60 সালে কুমিল্লায় কোতোয়ালি থানায় দ্বিস্তর সমবায় সমিতি পদ্ধতি একটা চালু করে। দ্বিস্তর মানে সমবায়ের যে স্তরটাকে দুইটা দ্বিস্তর, দুই তলা ভাগ করে, দুইটা স্তরে ভাগ করে একটা সমবায় সমিতি পদ্ধতি চালু করে। 1965 সালে কুমিল্লায় জেলা সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি কুমিল্লা জেলার 22টি থানায় চালু করে। এটা সম্পূর্ণ এই গবেষণা করেন ডক্টর আক্তার হামিদ খান। এরপর 1967, 68, 69 সালের দিকে সারা জেলাব্যাপী কি হয়, মোট ছোট ছোট এলাকা হিসাবে একটা কৃষকদের ভিত্তিতে সমবায় সমিতি বা কয়েক হাজার কৃষি সমবায় সমিতি গঠন করে। যেহেতু আমাদের বাংলাদেশটা কৃষি প্রধান দেশ, তো কৃষকেরা মূলত এই সমবায় সমিতিগুলো গঠন করে। তাহলে 1967, 1968, 69 সালে কিন্তু সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছোট ছোট এলাকা, মানে থানা বা উপজেলা ভাগে এই কয়েক হাজার কৃষি সমবায় সমিতি গঠন হয়ে থাকে। এরপরে আমাদের দেশে একটি কি মহান মুক্তিযুদ্ধ, এর একটা প্রভাব পড়ে। তো এই প্রভাবে দেখা যাচ্ছে যে 1971 সালে সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি চালু করার মাধ্যমে কুমিল্লায় যে দ্বিস্তর সমবায় সমিতির কার্যক্রম প্রদেশব্যাপী ছাড়ানোর একটা পদক্ষেপ নেওয়া হয়। বোঝা গেছে যে আমাদের যে 56 সালে যে দ্বিস্তর বেশি ছিল, এটাকে কি করা হচ্ছে, বলা হচ্ছে যে এটা
সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হোক। সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচির সদর দপ্তর ঢাকায় স্থাপন করে একজন নির্বাহী পরিচালকের অধীনে জেলা এবং উপজেলা পর্যায়ে বেশ কিছু কর্মচারী নিয়োগ করে উক্ত প্রকল্পের কাজ শুরু করা হয়। তার মানে ঢাকাকে হেড অফিস তৈরি করে তার আওতায় মানে তার জেলা বা উপজেলা বেশ কিছু কর্মচারী কর্মকর্তা নিয়োগ করা হয় এবং একটা প্রকল্পের কাজ শুরু করে সারা দেশে। ওইটা সফলতা দেখার পরে যে ডক্টর হামিদের সফলতা দেখার পরে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় যে বই মানে আমরা বলতে পারি যে বাংলাদেশ পরিচালিত হয় যার ভিত্তিতে, সেটার নাম হচ্ছে সংবিধান। আমরা সকলে জানি এটার উপর ভিত্তি করে সবকিছু পরিচালিত হয়। তো এই সংবিধানের যে ধারা আছে সেখানে 13 ক অনুচ্ছেদে সমবায়কে মালিকানার অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত হিসাবে ঘোষণা দেওয়া হয়। তার মানে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে যে সংবিধান রচনা করা হয় সেখানে 13 নম্বর ধারার খ অনুচ্ছেদে সমবায়ের মাধ্যমে যে মালিকানা সেটা একটা অন্যতম খাত হিসাবে ঘোষণা দেওয়া হয়ে থাকে। 1973 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে দুধের চাহিদা পূরণের লক্ষ্যে, আমরা জানি যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের এখানে অনেকেই গরু পালন করে কিন্তু পুষ্টির চাহিদাটা পায় না, দুধের চাহিদাটা পায় না। ফলে দুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন, আমরা জানি না সব এলাকায় দুধ উৎপাদন হয় না এবং সঠিকভাবে প্যাকেজিং না করার জন্য অনেক এলাকায় এই মানে উৎপাদন হওয়া সত্ত্বেও সঠিকভাবে অন্য মানুষেরা পায় না। তো এই যে বলা হচ্ছে যে দেশের যে দুগ্ধ উৎপাদন করে প্রক্রিয়াজাত করে এবং এটা বাজারজাত করে বাংলাদেশে একটা নতুন সমবায় কোম্পানির নাম প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে বঙ্গবন্ধু মানে একটা প্রজেক্ট ছিল এবং এখনো আছে, সকলেই জানো, সেটার নাম হচ্ছে মিল্ক ভিটা। এবং অনেকে মনে করে এটা ব্যক্তি মালিকানা, না, মিল্ক ভিটা একটা সমবায় প্রতিষ্ঠানের উদাহরণ। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসে তোমরা অনেকগুলো বিষয় যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যদি ইতিহাসগুলো দেখো এখন কানেক্ট করতে পারবে। তো এইটা ছিল আমাদের সমবায়ের একটি গুরুত্বপূর্ণ যেটা এখনো চালু আছে, সেটা হচ্ছে 1973 সালে প্রতিষ্ঠিত, 14 অবধি চালমান এবং মিল্ক ভিটা বেশ পপুলার। এটাকে দেখে এটা কিন্তু সমবায়ের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান। এরপর 1982 সালে সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে আইআরডিপির স্থলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গঠন করে তাকে একটি স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করে। 1983 সালে সমবায় বিভাগের অধীনে বাংলাদেশ কোঅপারেটিভ হাউজিং ফেডারেশন গঠনের মাধ্যমে হাউজিং সমবায় সমিতি, মানে কিছু মানুষ একত্রিত হবে, তাদের সমবায় তাদের বাসস্থান নির্মাণের জন্য মূলত এই সমবায় সমিতি গঠন করা হয়। 1983 সালে দেশের মোট 13টি বৃহত্তর জেলায় পল্লী উন্নয়ন প্রকল্প 2 এর কার্যক্রমে বিআরডিপির মাধ্যমে চালু করা হয়। 1984 সালে বিআরডিপি কর্তৃক পল্লী দারিদ্র কর্মসূচি চালু করা হয় এবং এর আওতায় গ্রাম পর্যায়ে প্রথমে বৃত্তহীন সমবায় সমিতি এবং পরে মহিলা বৃত্তহীন সমবায় সমিতি যে সে গঠনে কাজটা শুরু করা হয়। বাংলাদেশ সরকার 1984 সালে 31 ডিসেম্বর 1940 সালে যে পুরাতন যে বঙ্গীয়, আমরা 1940 সালে, আমরা সরাসরি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করতাম কারেক্ট, আমরা জানি যে ভারতে 1912 সালে আইন কিন্তু পূর্ববঙ্গের জন্য 1944 সালে একটা বঙ্গীয় সমবায় সমিতি আইন সেটাকে চালু করে। এই আইনটাকে বাতিল করে সমবায় সমিতি অধ্যাদেশ 1984 সাল জারি করে। ওইটাই ছিল, তার মানে আমাদের যেটা আমরা ফলো করছিলাম এখন পর্যন্ত সেটা ছিল কি 1940 সালে যে বঙ্গীয় সমাবেশ আইন, সেটাকে 1984 সালে বাতিল করে 1984 সালে হয়তো বাতিল না, ওইটাকে বাতিল করে ওইখান থেকে কিছু নিয়ম নীতি নিয়ে 14 জানুয়ারি 1984 সালে সমবায় অধ্যাদেশ জারি করেন। সমবায় সমিতির অধ্যাদেশ 1984 সালে চালু করেন এবং 14 জানুয়ারি 1985 তারিখে এটার একটা গেজেট প্রকাশিত করে। তখন কিন্তু বাংলাদেশে যে সমবায় সমিতিগুলো পরিচালিত হতো সেটা 1984 সালের সমবায় সমিতির অধ্যাদেশ। এরপর যদি বলি 1989 সালে এই স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো সমবায় নীতিমালা প্রবর্তন করা হয়। মানে যে নীতিমালাগুলো ছিল সেই নীতিমালাগুলো প্রবর্তন করা হয় কত সালে? 1989 সালে প্রথম বাংলাদেশে সমবায় আইনটা প্রবর্তন করা হয়। এরপরে যদি আমরা দেখি যে 2001 সালে বাংলাদেশে প্রথম সমবায় আইন জারি করা হয়। তার মানে 1984 সালে অধ্যাদেশটাকে কিন্তু চিন্তা করে যেটা 2004 সালের সমবায় বিধিমালাতে কনভার্ট করা হয়। প্রথম 2001 সালে সমবায়ের আইন জারি করা হয়। 2002 সালে 2001 সালে সমবায় আইনের প্রতিভারা সংশোধন করে এটাকে জারি করা হয়। তাহলে বর্তমানে বাংলাদেশে 2001 সালে সমবায় সমিতি আইন,
এবং সংশোধিত আইন 2002 সাল, সমর্থনে 2004 সালে সমবায় সমিতি বিধিমালা 2004 জারি করা হয়। দারিদ্র্য মুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ায় সমবায় উদ্যোগকে উৎসাহ প্রদান এবং গণমুখী সমবায় আন্দোলনকে দিক নির্দেশনার প্রয়োজনে 1989 সালে যে সমবায় যে নীতিমালা ছিল সেই নীতিমালাকে যুগোপযোগী করে তোলার জন্য জাতীয় সমবায় নীতিমালা 2012 প্রণয়ন করা হয় এবং 2013 সালে সমবায় আইনকে অধিকতর সংশোধন করে 2013 সালে জারি করা হয় সংশোধিত সমবায় আইন। তারপরে আমরা 2001 সালে অনুপাতে এটা ফলো করে থাকি। তাহলে আমরা এক নজর একটু যদি দেখি যে সমবায় সমিতির যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, অনেক বকবক করলাম, তাই না? তো বিষয়গুলো একটু খেয়াল করো যে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিবর্তনের যে ইতিহাসগুলো যদি আমি ঘটনার চক্রে দেখি, যে বিশ্বে প্রথম সমবায় সমিতির উদ্ভব ঘটে ব্রিটেনের রসডেলে, তাই না? সমবায় আন্দোলনের যে পত্রিকা ছিল দ্য কোঅপারেট প্রকাশিত হয় 1818 সালে। সমবায় আন্দোলনের যে জনক আমরা বলতে পারি রবার্ট ওয়েন। ভারতীয় উপমহাদেশে সমবায় আন্দোলনের সূত্রপাত হয় 1895 সালে, তাই না? তারপর ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম সমবায় আন্দোলনের যে সূত্রপাত করেন সেটা হচ্ছে কি ফ্রেডারিক নিকলসন, তাই না? এবং ভারতীয় উপমহাদেশের সমবায় আইন জারি করেন কে লর্ড কার্জন 1904 সালে। সমবায় আন্দোলনের পূর্ণতা লাভ করে 1917 সালে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। তার মানে সমবায়ের মূল ফোকাসটাই থাকে কিন্তু সমাজতন্ত্র। আমরা কিন্তু সমাজতন্ত্র না, সমাজতন্ত্রের বিষয়টা হচ্ছে সকলের সমান অধিকার, সাম্য একটা বিষয় থাকে। এখানে যে সম্পত্তিগুলো হয় সেই সম্পত্তি থাকে রাষ্ট্রে, সমাজে, ব্যক্তি মালিকানা, এখানে কেউ ধনশালী হতে পারে না। তো রাশিয়ায় এখনো এই সমাজতন্ত্র এবং এটা পূর্ণতা পায় এই রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। চীনে আছে। তো আমরা দেখতে পারি যে বাংলাদেশের যে সমবায় আন্দোলনের যে সূচনা তিনি করেন কে ডক্টর আক্তার হামিদ খান 1959 সালে কুমিল্লায় বা যেটা বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট 1959 এটা প্রতিষ্ঠার মাধ্যমে 1956 সাল থেকে আসেন, কিন্তু পূর্ণাঙ্গ রূপ পায় 1959 সালে। এবং এটা পরবর্তীতে 1912 যে সেটা নাম চেঞ্জ হয় 1982 সালে। সেই আমরা বলতে পারি বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড নামে পরিচিত হয় একাডেমিটাকে। সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি প্রতিষ্ঠিত হয় 1960 সালে, যে সমন্বিত দ্বিস্তর বিশিষ্ট, এটা ডক্টর আক্তার হামিদের খানের মাধ্যমে। এবং পল্লী উন্নয়ন কর্মসূচিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে রূপান্তরিত করা হয় 1982 সালে। এবং বর্তমানে যে সমবায় নিয়ে আলোচনা করলাম এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? আমরা বলতে পারি এলজিআরডি, স্থানীয় যে এলজিআরডি মন্ত্রণালয়ের নাম তোমরা অনেকে শুনেছ। এই মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের সমবায় প্রতিষ্ঠান সমূহগুলো কাজ করে, নিয়ন্ত্রিত হয়, নিবন্ধিত হয়ে থাকে। এবং বাংলাদেশে সমবায় একটা দিবস আছে, বাংলাদেশে না সারা বিশ্বে, যেটা সমবায় জাতীয় সমবায় দিবস পালিত হয় 1 নভেম্বর, মানে আমরা পালন করে আসছি। সামনে আবার 2021 সালে 1 তারিখে আমরা জাতীয় সমবায় দিবস পালিত করব। তাহলে এখানে আরো কিছু আছে। বাংলাদেশে যে সমবায় আইনের বিবর্তন দেখো 1904 ছিল, তখন আমরা ভারতীয় উপমহাদেশে ছিলাম, ওইটাকে 1912-তে কনভার্ট করা হয়। এবং 1940 সালে যেটা ছিল সেটা হচ্ছে বঙ্গীয় সমবায় সমিতি অধ্যাদেশ, যেটাকে চেঞ্জ করা হয় 1984 সালে এবং বর্তমানে যেটা 2001 সালে। এবং সমবায় সমিতি বিধি যেটা সেটা ছিল 1982 সালে এবং সেটাতে আসলো, বিধিটা আবার চেঞ্জ হলো 1942-এর পরে, সেটা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ 1987 সালে এবং বর্তমানে সমবায় 4। তার মানে সমবায় সমিতির বিধিমালা 1942 এবং বাংলাদেশে আসে 1987 সাল এবং বর্তমানে 2004 সাল। এবং সমবায় সমিতির যেটা আইন সেটা 1904 সালে লর্ড কার্জন করে, ভারতীয় সরকার 1912 সালে। এবং পূর্ব বঙ্গীয় যে সমবায় সমিতি থাকে এটা 1940 এবং বাংলাদেশে এটা 1984 সালে করা হয় এবং বর্তমানে এটা আমরা ফলো করছি 2001 সালে। তাহলে আইনের বিবর্তনের ধারাটা মনে থাকবে, যদি দেখে না তাহলে বুঝতে পারবে। আমাদের এই যে সংশোধিত বলা হচ্ছে সমিতির যে স্বতন্ত্র আইনগত একটা ভিত্তি রয়েছে, এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে এই 13 ধারার খ অনুচ্ছেদে সমবায়কে মালিকানার দ্বিতীয় অন্যতম একটা খাত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে সমবায় কি, হোয়াট ইজ কোঅপারেটিভ সোসাইটি অ্যান্ড দ্য হিস্টোরি অফ কোঅপারেটিভ সোসাইটি সম্বন্ধে তোমরা সকলে কি হলে অবগত হলে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যার কারণে সমবায় সমিতি অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে অনন্য, যে কারণে সমবায় সমিতিকে অন্য সকলেই বলে যে হ্যাঁ আলাদা,
বা আমরা এখন পর্যন্ত আমরা এক মালিকানা অংশীদারি নিয়ে আলোচনা করেছি, তো কি বৈশিষ্ট্যের কারণে এই প্রতিষ্ঠানগুলোর থেকে আলাদা সমবায় সমিতি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা সমবায় সমিতির বৈশিষ্ট্যকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা সাধারণ, একটা আইনগত বৈশিষ্ট্য, এবং আজকের এই বৈশিষ্ট্যটা আলোচনা করলে আমি মূলত এই ক্লাসটি আজকে ক্লোজ করব। তো তোমাদের অনেকেই যারা বুঝতে পারছো না, এখন অনেক কোশ্চেন হবে, আমি আশা করি তোমাদের বিগত ক্লাসগুলো ধারণাতে যদি আমার ক্লাসগুলো করে থাকো, তো একটা বিষয় যে কোর্সটা যখন শেষ হয়, মানে চ্যাপ্টারটা যখন শেষ হয়, তখন হয়তো মনে হয় যে প্রশ্নের উত্তরগুলো তোমরাই পারো। যখন আমি ক্লাস টেস্ট করি বা মূল্যায়ন করি, তখন আমি দেখতে পাই। কিন্তু এখন তোমাদের অনেক মনে জিজ্ঞাসাগুলো আসে, তো জিজ্ঞাসা থাকা ভালো, না থাকলে, কোশ্চেন না থাকলে তো শিখতে পারবে না। যত বেশি কোশ্চেন করবে তত বেশি শিখতে পারবে। তা আমরা যদি দেখি যে প্রথমেই দেখো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে উদ্দেশ্য। কার উদ্দেশ্য? সমবায়ের উদ্দেশ্য অন্য সকল প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে কি আলাদা। অন্য সকল মানে এখন পর্যন্ত আমরা যে তিনটা ধারা নিয়ে আলোচনা করেছি তার থেকে উদ্দেশ্য আলাদা। এর উদ্দেশ্য কখনোই মুনাফা অর্জন না। এর উদ্দেশ্য যে সদস্যগুলো থাকে সেই সদস্যগুলোর পারস্পরিক আর্থিক কল্যাণ সাধন, এটা অন্যতম প্রধান উদ্দেশ্য। দিন দিন উদ্দেশ্যগুলোকে মানে কি করবে? আর্থিক কল্যাণ সাধন করবে। যেমন ধরো আমরা বলতে পারি যে ধরো এ বি সি এরকম তিনজন ব্যক্তি, তিনজন কৃষক কি করছে? এ মনে করছে যে তার ধান চাষের জন্য কি দরকার, আবার উত্তর অঞ্চলে কি অনেক পাম্প বা আমরা কি জানি নলকূপ বসানো দরকার। এখন একার পক্ষে নলকূপ বসানোটা অনেক বার্ডেন বা সম্ভব না। তখন কি করলে যে তিনজন বা পাঁচজন, ধর এ বি সি ডি এফ পর্যন্ত এরকম পাঁচজন বা এরকম 10 জন চাষিকে একত্রিত করে তারা কি করলো? তাদের সেচের সুবিধার্থে তারা কি করছে? তারা একটা নলকূপ বসাচ্ছে। এই যে এই কাজটা কি, এখানে কোনো মুনাফার জন্য, এখানে মূলত হচ্ছে তাদের স্বল্প সঞ্চয় থেকে তারা একটা নলকূপ বসাচ্ছে। একের লাঠি দশের, মানে 10-এর লাঠি একের বোঝা, তাই না? এই যে 10 জনে অল্প অল্প করে নলকূপ বসানোর জন্য ইনভেস্ট করছে, এবং নলকূপ বসানোর ফলে তারা কি করছে? তাদের এই যে কৃষিকাজটা স্মুথলি করতে পারছে। এটাই হচ্ছে সমবায়ের একটি উদ্দেশ্য। এখানে অর্থ অর্জন না, মুনাফা অর্জন না, মূলত হচ্ছে যে সদস্যগুলো থাকে তাদের সদস্যদের পারস্পরিক আর্থিক কল্যাণ সাধন করা। তারা যাতে করে তাদের যে অর্থনৈতিক অবস্থা থাকে, তাদের যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থাকে, সেখান থেকে তারা বেরিয়ে কিভাবে সামনের দিকে এগোতে পারে, সেটাই হচ্ছে সমবায় সমিতির একটি সাধারণ উদ্দেশ্য। গঠন প্রকৃতি আমরা জানি, প্রথমে বলছি যে সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত এরকম কিছু মানুষগুলো মূলত এখানে সমবায় সমিতি গঠনের উদ্দেশ্যে আসে, সমমনা সমশ্রেণীভুক্ত। এবং এখানে অবশ্যই কি হতে হবে? সদস্যদের যে বয়স কখনোই নাবালক হওয়া চলবে না, অবশ্যই 18+। এখানে কেউ মারা গেলে তার নাবালক সন্তানকে নেওয়ার কোনো বিধিবিধান নাই, ফলে এখানে অবশ্যই সাবালক হতে হবে। এবং কি থাকতে হবে? একটা পূর্ণবয়স্ক মানুষের সাথে তাকে কি হতে হবে? একটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি। হ্যাঁ, এরকম ব্যক্তি হলে এই আদেউলিয়া ব্যক্তি তো হবে না, ফলে এরকম ব্যক্তিগুলোকে নিয়ে সমবায় সমিতি গঠন করা যায়। মূলধন সংগ্রহ করে এরা, মূলত সমবায় সমিতির যে মূলধন, সে মূলধনটা মূলত সংগ্রহ হয় শেয়ার বিক্রয়ের মাধ্যমে। শেয়ারগুলো তারা কোথায় বিক্রয় করে? সদস্যদের মধ্যে। এবং তারা যে সমবায় যে সদস্য থাকে তারা তাদের ক্ষুদ্র সঞ্চয়গুলো মূলত এইখানে সমিতিতে মূলধন হিসেবে বিনিয়োগ করে। এখানে মূলধনের কোনো লিমিট নেই। অনুমোদিত মূলধনের ওপরে কখনোই বিনিয়োগ করা যায় না। অর্থাৎ যতটুকু অর্থ আমরা নিবন্ধন করার সময় অনুমোদন নিব, আমরা যখন সমবায়ের উপবিধি তৈরি করার সময় যতটুকু আমরা গঠনের জন্য যে অনুমতি পাবো, এই ওপরে এখানে মূলধনটা নেওয়া যাবে না। এটাই হচ্ছে সমবায় মূলধন সংগ্রহ। সমবায়ের নীতি আমরা সকলেই জানি। সমবায়ের নীতি কি? এই যে সমবায়ের নীতি আমরা জানি একতায় বল, তাই না? এই যে আমরা 10 মিলে করি কাজ, এই যে আমরা, এটা হচ্ছে সমবায়ের নীতি। সমবায়ের নীতিটা হচ্ছে একতা, সাম্য। আমরা আগামী ক্লাসে সমবায়ের মূলনীতি নিয়ে, আমরা নীতিগুলো নিয়ে, সমবায়ের আদর্শ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো বলা হচ্ছে যে এখানে একতা, সততা, সাম্য, সহযোগিতা, তাই না? সমবায়, কোঅপারেট, পারস্পরিক সহযোগিতা, এগুলো হচ্ছে সমবায়ের রীতি। ঋণের সীমাবদ্ধতা। কি হবে ঋণের সীমাবদ্ধতা? সমবায়ের যে সদস্যগুলো থাকে, সদস্যগুলো ঋণ মানে সমবায়ের যে সদস্য থাকে তার বাইরে আমি অন্য কাউকে ঋণ দিতে পারবো না। অর্থাৎ আমার ঋণ পাবে তারাই যারা ওই প্রতিষ্ঠান, ওই যে সমবায় সমিতি, ধর আমরা 100 জন মিলে একটি সমবায় সমিতি গঠন করলাম, এখানে একটা কৃষক সমবায় সমিতি, এই 100 জনের মানে ঋণ দিতে পারবো, বাইরের কোনো মানুষকে ঋণ দিতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে এখান থেকে বাইরে ঋণ দেওয়ার কোনো
সম্ভাবনাটা থাকে না। এটা একটা সমস্যা। আমাদের এখানে সদস্য ছাড়া আমরা বাইরে কোথাও ঋণ দিতে পারি না। এটা হচ্ছে সমবায়ের সমাবর্তনের একটা ঋণের একটা সীমাবদ্ধতা। আর একটা সীমাবদ্ধতা হচ্ছে এখানে ঋণের দেওয়ার একটা পরিমাণ উল্লেখ থাকবে। সমবায় উপনীতিতে যেহেতু এটা আইন দ্বারা সৃষ্টি, এখানে বলা হয় কোন ক্ষেত্রে সর্বোচ্চ এত টাকা ঋণ দেওয়া যাবে, এর বাইরে আমরা ঋণ দিতে পারবো না। সদস্য হলে যে তাকে সব ঋণ দিতে তা না, কারণ এখানে একটা থাকে, সীমাবদ্ধতা থাকে। ফলে ঋণের একটা সীমাবদ্ধতা থাকে এবং সমবায় ক্ষেত্রে আমরা বলতে পারি যে তারা বাইরের সদস্যকে ঋণ দিতে পারে না, এবং এখানে হচ্ছে যে সদস্য সেই পাবে কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। সরকারি নিয়ন্ত্রণ, অবশ্যই সরকারি নিয়ন্ত্রণ আছে, কারণ এটা আইনের দ্বারা সৃষ্টি। যে আমরা অনেকক্ষণ ধরে ইতিহাসগুলো বলার কারণ হচ্ছে এখানে আমরা দেখলাম যে আইনগুলো আছে, তাই না? যে 2000 সমবায়ের আইন, সেই 2001 সালে আইনটা ছিল কি 1984 সাল, এবং 84 সালটা ফলো করতে 1940 1912। এই যে আইন, তার মানে এখানে সরকারি নিয়ন্ত্রণ আছে। সরকার এদেরকে একটা ঋণ দেয়, সরকার হচ্ছে সমবায় পরিচালনা করার জন্য সদস্যদেরকে প্রশিক্ষণ দেয়, সমবায় এই সেক্টরটাকে পরিচালনা করে। ফলে সমবায় সমিতির একটি নিয়ন্ত্রণ রয়েছে, সরকারি নিয়ন্ত্রণ সরাসরি, কারণ এটা আইন সৃষ্ট একটি প্রতিষ্ঠান। ধর্ম নিরপেক্ষ একটি গুরুত্বপূর্ণ কথা। সমবায় এখানে ধর্ম দিয়ে হয় না, যেখানে সকল একই। এখানে ধর্ম গোত্র এগুলোকে কখনোই করা হয় না। এখানে এটা একটি ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠান হতে হবে অবশ্যই। এখানে মানুষ মূলত আর্থিক ক্ষেত্রে বা পর্যায়ের ক্ষেত্রে একত্রিত হয়, এখানে ধর্ম দেখে কোনো বিষয়টা আসে না। ফলে এটা একটি ধর্ম নিরপেক্ষ। তো অন্য প্রতিষ্ঠান থেকে দেখলে আমরা দেখতে পারি যে সরকারি নিয়ন্ত্রণ, এক মালিকানা অনেক কম, অংশীদারি আছে কিছু, ঋণের সীমাবদ্ধতার ক্ষেত্রে ওইরকম ভাবে নাই, কারণ ওখানে তো সদস্যরা পারস্পরিক ঋণ দেয় না, মূলত একটা ব্যবসা করে ওখান থেকে মুনাফা পাওয়ার চেষ্টা করে সবাই। যে ওখানে কোনো ওখানে এই এক মালিকানা বা অংশীদারি এই নীতিগুলো থাকে না। তারপরে হচ্ছে আমরা যদি বলি যে ওখানকার উদ্দেশ্য মুনাফা অর্জন থাকে, এবং এক মালিকানা একজনই আসে, আর অংশীদারি ক্ষেত্রে কিছু ব্যক্তি আসে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইনগত বৈশিষ্ট্য। আমরা জানি যেহেতু এটা একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান, সমবায় আইনের মাধ্যমে সৃষ্টি হয়, ফলে একটি কৃত্রিম ব্যক্তি সত্তা থাকে, ফলে বেশ কিছু আইনগত বৈশিষ্ট্য রয়েছে। যেমন সদস্য সংখ্যা, আমরা এক মালিকানা একজনই, অংশীদারি ক্ষেত্রে 2 থেকে সর্বোচ্চ 20। আর আমরা এখানে যদি সদস্য সংখ্যা সমবায় দেখি, এখানে একটু ভাগ আছে। আমরা যখন সমবায় ক্লাসিফিকেশন পড়বো তখন সমবায়ের অনেক ভাগ আছে। তো একটা ভাগ আছে যে প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতি। তো প্রাথমিক সমবায় সমিতি, যেটাকে সদস্য সংখ্যা হিসাবে সাধারণত মনে করা হয়, সমবায় সমিতির সদস্য সংখ্যার সর্বনিম্ন একটা বেজ আছে, সর্বোচ্চ কোনো সীমাবদ্ধতা নাই, শেয়ার যত কিনবে তত শেয়ার হবে। তো বিষয় হচ্ছে এখানে সদস্য সংখ্যাটা হবে সর্বনিম্ন 20 জন। তার মানে অংশীদারের যেখানে শেষ, সমবায় সমিতি সেখানে শুরু। এটা হবে প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 20। জাতীয় বা জাতীয় কেন্দ্রীয় ক্ষেত্রে 10, কিন্তু 10টা হচ্ছে প্রাতিষ্ঠানিক, মানে 10টা প্রাথমিক সমবায় সমিতি মিলে একটা কেন্দ্রীয় সমবায় সমিতি, 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটা জাতীয় সমবায় সমিতি। অর্থাৎ একটা কেন্দ্রীয় সমবায় সমিতি মানে 10টা প্রাথমিক সমবায়, মানে এরকম 10টা মানে কি কমপক্ষে 20টা করে সদস্য নিয়ে 200 জন কি সদস্য থাকে। তো এটা আমাদেরকে এটা খেয়াল করতে হবে যে সদস্য সংখ্যা সমবায় সমিতি সর্বনিম্ন 20, সর্বোচ্চ শেয়ারদার সীমাবদ্ধ। এটা প্রাথমিকে। কেন্দ্রীয় বা জাতীয় সমবায় সমিতির যে সদস্য সেটা হচ্ছে 10টা কি প্রাতিষ্ঠানিক, এটা উল্লেখ করতে হবে, 10টা প্রাতিষ্ঠানিক সদস্য। অবাধ সদস্য পদে যে বললাম যে কেউ সদস্য হতে পারে, এক্ষেত্রে অবশ্যই সমশ্রেণীর সম মর্যাদা লোক হতে হবে। একটা কৃষক সমবায় শ্রেণীতে কৃষক, তাঁতি সমবায় শ্রেণীতে যে কোনো তাঁতি, বা মৃৎ সমবায় যে কোনো মৃৎশিল্পী, বস্ত্র সমবায় যে কোনো বস্ত্রশিল্পী যোগদান করতে পারে। পৃথক সত্তা আইনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, ফলে অবশ্যই এর একটি কৃত্রিম পৃথক সত্তার সৃষ্টি হচ্ছে। বোঝা গেছে? এখানে আইনের দ্বারা একটি সত্তা সৃষ্টি হচ্ছে, দায়। এটা একটা গুরুত্বপূর্ণ। পৃথক সত্তা একটু খেয়াল করো, এখানে আমরা অংশীদারি পড়ছি, এখানে কিন্তু সত্তা আছে, কিন্তু এক মালিকানা বা অংশীদারি ক্ষেত্রে কিন্তু কোনো পৃথক সত্তা নেই। সমবায় সমিতি একটি কৃত্রিম সত্তা, পৃথক সত্তা রয়েছে। ফলে একটা সুবিধা পায় কি, এটা কোনো অংশীদার মারা গেল, বা কোনো অংশীদার দেউলিয়া হয়ে গেল, বা কোনো অংশীদার চলে গেল, তাতে করে প্রতিষ্ঠান কি হয় না, ডিসলভ, মানে বিলুপ্তি ঘটে না। হ্যাঁ, এখানে কিন্তু এক মালিকানা, মালিক মারা গেলে প্রতিষ্ঠান শেষ, অংশীদারের ক্ষেত্রেও তাই। কিন্তু সমবায়ের ক্ষেত্রে তা না, কোনো সদস্যের মৃত্যুতে বা কোনো সদস্যের দেউলিয়াতে বা কোনো অংশীদার চলে গেলে বা কোনো সদস্য পাগল হয়ে গেলে এই অংশীদারি প্রতিষ্ঠান মানে এই সমবায় সমিতি কি হয় না,
শেষ হয় না, কারণ এর একটি পৃথক সত্তা আছে, এটা নিজস্ব একটা সিলমোহর থাকে, নিজ নামে এরা সমাজে পরিচিত হয়, পরিচালিত হয় সরকারের কাছে, এদের একটা নিজস্ব। এবং এটা বিলোপ সাধনের জন্য অবশ্যই অবশ্যই কি লাগবে, সরকারি হস্তক্ষেপ, মানে আদালতের দ্বারস্থ হতে হবে। দায়, দায় খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি দায় অসীম সসীম, তাই না? এক মালিকানার দায় অসীম, অংশীদারি ব্যবসা অসীম সসীম বললেও এক মালিকানার চেয়ে কম, কিন্তু অন্য ব্যবসার চেয়ে বেশি। সমবায় সমিতির দায় কিন্তু সসীম অসীম দুই ধরনের দেখা যায়, কিন্তু এখন সসীম দায় সম্পন্ন সমবায় সমিতি বেশি জনপ্রিয়। সসীম অর্থাৎ শেয়ার, যারা যতটুকু শেয়ার ক্রয় করবে তার দায় ততটুকু সীমাবদ্ধ থাকবে। আর অসীমের ক্ষেত্রে দায় হচ্ছে ক্রয়কৃত শেয়ারের চেয়ে বেশি থাকে। তো অসীম দায় সম্পন্ন শেয়ারটা এখন খুব কম দেখা যায়, এখন সসীম দায় সম্পন্ন সমবায় সমিতি বেশি প্রচলিত। শেয়ার ক্রয়ের সীমা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শেয়ার ক্রয় অর্থাৎ সমবায় সমিতি ইচ্ছা করলে, মানে আমি যেহেতু মনে করছি যেখানে এই সুবিধা সেই সমিতি, আমি ইচ্ছা করলে অনেক শেয়ার ক্রয় করতে পারে না। এখানে শেয়ার ক্রয়ের একটা নির্দিষ্ট লিমিট আছে, মানে একজন ব্যক্তি সর্বোচ্চ 1/5 বা 1/10 অর্থাৎ 100 শেয়ারের সর্বোচ্চ 20 ভাগ শেয়ার তারা ক্রয় করতে পারে। বোঝা গেছে? এর বেশি শেয়ার সে ক্রয় করতে পারবে না। এটা একটা বিষয়। 1/10, অনেক বই লেখা থাকে 1/5, আবার অনেক বই লেখা থাকে 100 ভাগের 20 ভাগ, সবগুলো ঠিক যেভাবে বোঝানো হয়। 1/10 শেয়ার অতিরিক্ত কেউ শেয়ার ক্রয় করতে পারে না। মুনাফা বন্টন, এটাও একটু আলাদা। দেখো অনেক কিছু আলাদা, সদস্য পদ আলাদা, সদস্য সংখ্যা আলাদা, পৃথক একটি সত্তা রয়েছে, শেয়ার ক্রয়ের সীমা আছে। মুনাফা বন্টনও কিন্তু আলাদা। এক মালিকানা যা মুনাফা হলো মালিক ভোগ করে নিল, অংশীদারের যা মুনাফা হলো অংশীদারের চুক্তি অনুপাতে বন্টন হয়ে গেল। কিন্তু সমবায় সমিতিতে কিন্তু বন্টন হবে না। 100 টাকা মুনাফা হলে তাকে অবশ্যই 80 টাকা বন্টন হবে। 20 টাকা বিভিন্ন তহবিল আছে সেখানে সংরক্ষণ করতে হবে। 15 টাকা, ধরো 15, আমি 100 টাকার উদাহরণে বলছি। তো এখানে যদি 100% মুনাফার মধ্যে 15% সমবায় একটা তহবিল আছে, এবং যে 5% সেটা হচ্ছে সংরক্ষিত যে তহবিল, আর একটা সঞ্চিত তহবিলে সংরক্ষণ করতে হয়। মোট এভাবে সর্বোচ্চ 80% মুনাফা যে সমবায়ের যে সদস্য তারা নিজেদের মধ্যে বন্টন করতে পারে। আর 20% মুনাফা তারা যে বিভিন্ন ধরনের তহবিল আছে, চাঁদার ফান্ড আছে, এখানে সংরক্ষণ করে রাখে, কেন রাখে? ভবিষ্যতে প্রতিষ্ঠানটাকে স্মুথলি রান করার জন্য। কারণ আমরা জানি যে সমবায় সমিতিটা দরিদ্র শ্রেণী, তাদের বেশি অর্থ থাকে না। তো তারা যদি সম্পূর্ণ মুনাফা তোলে তো প্রতিষ্ঠানটা চলবে কি করে? এই কারণে তারা মুনাফার একটা নির্দিষ্ট অংশ প্রতিষ্ঠানে জমা রাখে, যাতে করে প্রতিষ্ঠানটাকে খুব সহজে সামনের দিকে পরিচালনা করা যায়। তো এটা একটা বিষয় যে সমবায় সমিতির মুনাফা বন্টনে একটা বিষয় আছে, শেয়ার ক্রয় একটা সীমা আছে, যে 1/10 উপরে শেয়ার কেউ ক্রয় করতে পারে না। তেমন মুনাফা বন্টনের ক্ষেত্রে বলা হচ্ছে যে সর্বোচ্চ 80% অর্থাৎ 15% সমবায় তহবিলে এবং 5% সংরক্ষিত তহবিলে সংরক্ষণ করতে হয়। শেয়ার হস্তান্তর অবাধে, সমবায় সমিতির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না। সমবায় সমিতির শেয়ার যদি হস্তান্তর করার বেশ কিছু নিয়ম থাকে। যদি কেউ অসীম দায় সম্পূর্ণ শেয়ার ক্রয় করে, সেক্ষেত্রে হস্তান্তর করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে। এবং সসীম দায়ের ক্ষেত্রে আমরা বলতে পারি, অসীম দায়ের ক্ষেত্রে বলা হয় যে তুমি ওইখানে প্রতিষ্ঠানে অবশ্যই 1 বছর তোমাকে ওই শেয়ারটা ধরে রাখতে হবে। হ্যাঁ, এবং তুমি যখন হস্তান্তর করবে সেটা বাইরের কোনো সদস্যকে না, এক্সিস্টিং হয়তো যে আছে সেই তোমার শেয়ারটা ক্রয় করার জন্য কি করতে হবে, তার ইচ্ছা থাকতে হবে। এটা হচ্ছে শেয়ার হস্তান্তরের একটা, মানে তুমি বাইরের মানুষের কাছে হস্তান্তর করতে পারবে না, যে আছে সে এক্সিস্টিং, হয়তো কি সদস্য পদ লাভ করতে হবে, কিন্তু তুমি সদস্য পদ লাভ করার পর চলে যেতে চাইলে কমপক্ষে 1 বছর তোমাকে ওই প্রতিষ্ঠানে থাকতে হবে, তারপর যেতে পারবে। এবং যেতে গেলেও তোমার যে শেয়ার আছে সে এক্সিস্টিং যে শেয়ার হোল্ডার আছে তাদের কাছে বিক্রি করতে হবে, বাইরে কারো কাছে বিক্রি করে যেতে পারবে না। তাহলে এগুলো অনেক পার্থক্য না, অনেক অনন্য বৈশিষ্ট্যের জন্য এটা কিন্তু এক মালিকানার চেয়ে, অংশীদারি ব্যবসার চেয়ে, সমবায় সমিতি যৌথ মূলধনের চেয়ে আলাদা, দৃশ্যমান বোঝা যায়। নিবন্ধন, আমরা এক মালিকানা ব্যবসা নিবন্ধনের দরকার ছিল না, অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক না, কিন্তু দেখো সমবায় সমিতির যে নিবন্ধন সেটা অবশ্যই বাধ্যতামূলক, অবশ্যই নিবন্ধন হতে হবে। নিবন্ধন না হলে কিন্তু কাজে শুরু করবে, এরা নিবন্ধনের পরেই তারা কার্যারম্ভের অনুমতি পায়। তার মানে সমবায় সমিতি যখন নিবন্ধন হবে তখন তারা কাজ করার অনুমতি পাবে, না নিবন্ধনটা হলে এরা কাজ করার কোনো অনুমতি পায় না। সমভোটাধিকার, এখানে যে যত শেয়ারের মালিক হোক না কেন সবাই একটা ভোটই পায়, মানে ডেমোক্রেসিটা, গণতন্ত্র যেটা, সেটা খুব সুন্দরভাবে ফলো করা হয়। হিসাব নিরীক্ষা, কে হিসাব নিরীক্ষা করে? বাংলাদেশে সমবায় সমিতি সরকার কর্তৃক কিছু অডিটর নিয়োগ দেওয়া হয়, তারাই এই সমবায় সমিতির যে হিসাব সেটাকে পরীক্ষা করে। সাম্য, মানে সকল
সদস্যদের মধ্যে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্কটা বিদ্যমান থাকে। সদস্যগণের পদমর্যাদা সমান সমান আমি বল সমশ্রেণী সমপর্যাদা, বা বললাম যে মৃৎশিল্প হলো বা কৃষক হলো বা স্টুডেন্ট হলো, এই যে বিষয় হচ্ছে সকলে একই কি, সকলে কম পরিচয় তারা স্টুডেন্ট, সকলের বড় পরিচয় তারা কৃষক, সকলের বড় পরিচয় তারা হচ্ছে মৃৎশিল্পী, এই যে এরকম সমগণের পর্যাদা সমপর্যাদাভুক্ত লোক। যোগ্যতা আমি আগেই বলেছি, এখানে অবশ্যই সাবালক হতে হবে, এখানে নাবালক কোনো ব্যক্তি সমবায় সমিতি গঠন করতে পারে না। এই জন্য 18 বছর কোর্স করতে হবে। এখানে নারী পুরুষ উভয় যোগ্য, কিন্তু অবশ্যই তাকে পূর্ণ বয়স্ক হতে হবে, প্রাপ্তবয়স্ক, তার মানসিক সুস্থতা থাকতে হবে, দেউলিয়া হওয়া যাবে না, এটাই যোগ্যতা। কার্যের পরিধি, যেহেতু সমবায় সমিতি অনেক সদস্যের মাধ্যমে পারস্পরিক সমঝোতার মাধ্যমে পারস্পরিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত হয়, ফলে অনেক কার্যের পরিধি অনেক রয়েছে। আমরা যখন সমবায় সমিতির উদাহরণ নিয়ে কাজ করব তখন দেখবো যে এখানে অনেক সদস্য আছে এবং অনেকে মিলে কাজ করছে। স্থায়িত্ব, এটা স্থায়িত্ব অনেক বেশি, কারণ এটা আইনের মাধ্যমে সৃষ্টি, ফলে স্থায়িত্ব অনেক বেশি। এটা আইনের মাধ্যমে যদি সৃষ্টি না হতো তো এটা যে কোনো সময় বন্ধ। এটা বিলোপ সাধন করার জন্য অবশ্যই আদালতের দ্বারস্থ হতে হয়। কোনো ব্যক্তির মৃত্যুতে, মানে অংশীদারের কোনো মৃত্যুতে বা কেউ দেউলিয়া হয়ে গেলে এটা কখনোই সম্ভব হয় না। তো আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা আজকে আমি এখন শেষ করব। আজকে আমি ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল সমবায় সমিতির বৈশিষ্ট্য, সেখানে সাধারণ বৈশিষ্ট্য এবং বিশেষ বৈশিষ্ট্য মানে আইনগত যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করেছি। সমবায় সমিতির ইতিহাস, সংক্ষেপে আমরা ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করেছি। সমবায় সমিতির আন্দোলন, সমবায় সমিতির আইনের যে ধারা এখন 2001 সালে সমবায় আইন এবং 2004 সালে যে সমবায় বিধিমালা সেটা কিভাবে আসছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, এবং সর্বোপরি যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে সমবায় সমিতিটা কি। তো এখন পর্যন্ত আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু দেখে নিই, যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি সেই কোশ্চেনগুলোর উত্তর দিব। আচ্ছা 600, আচ্ছা আচ্ছা কিছু বানান হয়তো স্লাইডের জন্য ভুল হতে পারে। আচ্ছা 626 আর ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা সবার সালাম নিচ্ছি ম্যাম। এই সব কিছুই মনে রাখতে হবে না, সবকিছু মনে রাখার দরকার নেই, নিয়মগুলো জানতে হবে, এটাই, সবকিছু মনে রাখার দরকার নাই। ম্যাডাম স্লাইডের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা একটু কালার করে দেওয়া উচিত ছিল। আচ্ছা আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বারবার মুখে বলেছি। আচ্ছা আর একটু বেশি তোমরা একবার রিপিট দিবা ম্যাডাম, একটু একটু করে বুঝলে বেশি ভালো হতো। অনেকগুলো, হ্যাঁ একটু ইতিহাস শুনলে তো, ইতিহাসের ক্লাসগুলোতে একটু এরকমই হয়, যেগুলো সাল প্রয়োজন সেগুলো বিবর্তনে আমি বলে দিয়েছি। সব সাল জানার দরকার নেই, ইতিহাসটা জানার প্রয়োজন, কারণ অনেক সময় কোশ্চিন হয় সেটা বইয়ে তোমাদের সংক্ষিপ্তভাবে যে ইতিহাসটা আছে সেটা যদি একবার পড়ো। প্রবর্তন মানে হচ্ছে কোথায় ছিল এটা, প্রবর্তন প্রবক্তা যেটাকে বলা হয়। আচ্ছা আচ্ছা এই পর্যন্ত আর কারো কোশ্চেন? সমাজতন্ত্র মানে আরেকবার বলে। সমাজতন্ত্র মানে হচ্ছে সম্পদগুলো রাষ্ট্রের হবে, একটি সমাজের হবে। সমাজতন্ত্র তোমাদের যে প্রথম ব্যবসা ছিল এখানে কিন্তু বিষয়গুলো ছিল, তোমরা হয়তো খেয়াল করেন, এখানে ছিল যে সমাজতন্ত্র বলতে বোঝানো হচ্ছে যে সব বিষয়গুলো, মানে তুমি যদি কোনো সম্পদ করো সেটা তোমার নামে হবে না। আমরা যে সম্পদগুলো করি কি ব্যক্তি মালিকানা, আমার বাড়ি আমার গাড়ি, তাই না, আমার সব, এই বিষয়টা থাকবে না, এটা হবে রাষ্ট্রে। যা কিছু করবা রাষ্ট্রে, রাষ্ট্র সবাইকে কি করবে, প্রতিপালন করবে। হ্যাঁ তার মানে তুমি মনে করতে পারো যে তাহলে আমি আর কাজ টাজ করবো না, আমার গাড়ি হবে না, না, রাষ্ট্রের সকলের সমান মর্যাদা দিয়ে প্রয়োজন অনুপাতে সবাইকে দিবে। এখানে বিষয়টা হচ্ছে যে সবাই যাতে সুষম ভাবে থাকতে পারে, সম্পদের সুষম বন্টনের জন্য সমাজতন্ত্রের প্রবক্তা। ধনতান্ত্রিক দেশে যেটা আমরা বলি যে এখানে হচ্ছে সম্পদগুলো ব্যক্তি মালিকানা নামে পরিচিত হয়। আচ্ছা এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আবার করবে। আগামী আমি যে ক্লাসে আজকে নতুন করে করলাম ইতিহাস বলেছি, এই জন্য তোমাদের মানে খুব ভয় ধরে গেছে, এত ভয় পাওয়ার কিচ্ছু কারণ নাই। সমাজ মানে সমবায় সমিতি এবং বৈশিষ্ট্যটা বুঝলে হবে, ইতিহাসটা জানার জন্য এত সাল দরকার নাই। জাস্ট এটা জানবে যে 2001 সালে সমবায় আইন এবং
সালে যেটা ছিল সেটা হচ্ছে সমবায় বিধিমালা। সেই বিষয়গুলো সম্বন্ধে তোমরা যদি একটু জানো তাহলেই হবে, আর বেশি কিছু জানার দরকার নেই, একটু একটু জানলে হবে। যেরকম সমবায় ভারতীয় উপমহাদেশ 1904 সালে যেটা আইন ছিল, লর্ড কার্জন, তারপরে ভারতীয় সরকার যেটা 1912 সালে, এটা একবার দুইবার পড়লেই হবে 1912 সালে। এবং এইটাকে দেখো 1940 সালে পূর্ববঙ্গীয়, যেটাকে বিবর্তন করে 1984 থেকে 2001-এ নিয়ে আসা হয়েছে। আর যেটা বিধিমালা সেটা 87 থেকে, যেটা 1942 ছিল, 42 থেকে 1987 সাল, এবং 87 সাল থেকে বর্তমানে 2004 সালে সমবায় বিধিমালা নামে পরিচিত। এটা সমস্যা নাই, দু একবার পড়তে হবে, নতুন চ্যাপ্টার, কনসেপ্টটা একটু কঠিন মনে হবে। আমি তো বললাম যখন দেখবো তখন সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার ছিল এক মালিকানা, তারপর একটু জটিল অংশীদারি, একটু জটিল যৌথ মূলধনী, সবচেয়ে জটিল চ্যাপ্টার হচ্ছে যৌথ মূলধনী। ওইটা যদি মাথায় অ্যাডাপ্ট করতে পারো এটা কোনো বিষয় না। আমি আজকে ইতিহাস পড়ালাম এই কারণে, কিন্তু দেখো বৈশিষ্ট্যগুলো সোজা। তাদের বৈশিষ্ট্য থেকে আরো কোশ্চেন হওয়া দরকার ছিল, এটা বোঝা দরকার ছিল যে মুনাফা বন্টনটা কি, বা শেয়ার ক্রয়ের সীমা, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো পরীক্ষাতে আসে যে সমবায় সমিতির শেয়ার ক্রয়ের সীমা কতটুকু, মুনাফা বন্টনের পদ্ধতিটা কি, এগুলো আসে। এগুলো অবশ্যই মনে রাখতে হবে, এত সাল মনে না রাখলে হবে। ওইটা নিয়ে এত প্যানিক হওয়ার দরকার নাই। জানার জন্য তোমার দায়টা কেমন হয়, শেয়ার হস্তান্তরটা কিভাবে করে, এই বিষয়গুলোতে যদি কোনো কোশ্চেন থাকে, সব বিষয় করতে পারো, তো এই বিষয়গুলো আরো একটু বোঝো। আমি আজকে পড়ালাম, তোমাদের কাছে যেটা বই আছে, যে বইগুলো একটা বা দুইটা, সেই বইগুলো তোমরা অবশ্যই কি করবে, একটু রিড আউট করবে, করলে নিজেদের কোশ্চেনগুলো খুঁজে পাবে। তো সেই পর্যন্তই, ভালো থাকো। আজকের মতো কি, আল্লাহ হাফেজ। আর আগামী ক্লাসে আমরা অবশ্যই সমবায়ের অন্য বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করব, তখন তোমাদের আর এই সমস্যাগুলো থাকবে না। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।